আজকে বিজেপির সব স্লোগান উঠে গেছে, আমাকে দেখলেও আমার গাড়ি দাঁড় করিয়ে আমাকেও চোর বলছে। আজকে দেখছেন কাগজ খুললেই ওনার ছবি, আর আমাকে শুধু গালাগালি, তৃণমূলকে গালাগালি, ইউটিউব খুললেই টাকা দিয়ে গালাগালি, টিভি খুললেই গালাগালি, কোনো কিছু খোলা যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে না। এই মুহূর্তে বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে খুব সংক্ষেপে বোঝানোর জন্য মুখ্যমন্ত্রীর একটা পুরনো বক্তব্য 2024-এর লোকসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী স্বয়ং যে বক্তব্য নিজে বলেছিলেন সেটি দেখিয়ে আজকের পর্বটা শুরু করলাম। তিনি পরিষ্কারভাবে বলছেন যে টিভি খোলা যাচ্ছে না, পেপার খোলা যাচ্ছে না, ইউটিউব খোলা যাচ্ছে না, যেখানেই দেখবেন শুধুমাত্র তৃণমূলকে গালিগালাজ করা হচ্ছে। আসলে গোটা রাজ্যের পরিস্থিতিটা এমন করে নিয়েছেন না, আপনাকে সংবাদ মাধ্যম, ইউটিউব, টিভি লক্ষ্য করার প্রয়োজন নেই। আপনি ট্রেন, বাস, ট্রাম কিংবা চায়ের দোকানগুলো একটু ফলো রাখুন। আপনাদের যারা নেটওয়ার্ক রয়েছে, তৃণমূল কংগ্রেসের তো খুব বড় নেটওয়ার্ক, একটু চায়ের দোকানগুলোতে ফলো করতে বলুন যে সেখানে মানুষ কিভাবে ছিছিকার করছে। তো যাই হোক, আমি আপনাদের সামনে বলবো এই মুখ্যমন্ত্রী এই বক্তব্য বলছেন কিভাবে সার্বিক দিক থেকে একেবারে পশ্চিমবঙ্গের অবনতির চূড়ান্ত জায়গায় তৃণমূল কংগ্রেস নিয়ে গিয়েছে, যার এই মুহূর্তে সব থেকে বড় উদাহরণ হচ্ছে সেনাদের বিরুদ্ধে কার্যত যেন যুদ্ধ ঘোষণা। বেশ কিছুদিন ধরে নাম করে করে বিচারপতিদের তোপদাগা এটা হয়ে গিয়েছে, মানে বিচার ব্যবস্থাকে আক্রমণ করার কাজ সেটা দীর্ঘদিন ধরে শুরু হয়ে গিয়েছে। সেনাকে তবুও রেয়াত মাঝে মাঝে করা হতো, কিন্তু ওই ভোটের সময় হাতাখুন্তি নিয়ে তেড়ে যাওয়া কিংবা ঘেরাও করার পরেও এই রিসেন্ট দেখছি ভোটের অনেক আগেই সেনাদের বিরুদ্ধে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের একটা বিপরীতমুখী বক্তব্য শোনা যাচ্ছে। সেই কারণে কি হয়েছে জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতিবাদে রাস্তায় এবার সেনারা নামছেন, প্রাক্তন সেনারা রাস্তায় নামছেন। আজকে আপনাদের সামনে বলবো, কি লজ্জার বিষয়, শুনলে অবাক হয়ে যাবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। ভারতের গর্বের সেনাবাহিনী, যাদের জন্য রাতের নিশ্চিন্তে আমরা সকলে ঘুমাতে পারি, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত, সেই সেনাবাহিনীকে রাজনীতির ময়দানে নিয়ে আসার কাজটা তৃণমূল কংগ্রেস যে নোংরা ভাবে করলো, তার প্রতিবাদ করতে গিয়ে সেনারা তারা ধর্নায় বসতে চেয়েছেন, যদিও পুলিশ প্রশাসন ধর্নার অনুমতি দেয় না। আপনারা জানেন যে এই রাজ্যে ধর্নার অনুমতি বা বিক্ষোভের অনুমতি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস পায়, তাও আবার অনুমতি না থাকা সত্ত্বেও একটা জায়গায় মঞ্চ দুদিনের অনুমতি নিয়ে 1 মাস মঞ্চ তারা বেঁধে রাখতে পারে, তারপরে মঞ্চ খুলে দিলে গালিগালাজ করতে পারে। অথচ অন্য কারুর, এমনকি প্রাক্তন সেনাবাহিনীদের পর্যন্ত ধর্নায় বসার কোনো অনুমতি নেই। আমাদের এই পুলিশ প্রশাসন দেবে না তৃণমূল কংগ্রেসকে খুশি করার জন্য। তো এই অবস্থায় প্রাক্তন সেনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য আশা করি আপনাদের মনে রয়েছে, যাদের মনে নেই একবার শুনিয়ে নি কোন বক্তব্যের জন্য প্রাক্তন সেনারা তারা ধর্নায় বসার জন্য পুলিশের কাছে আহ্বান জানিয়েছিলেন। শুনুন। আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। শুনলেন, তাকে দেখে, মুখ্যমন্ত্রীকে দেখে নাকি 200 সেনা ছুটে পালিয়েছে। তো এই বক্তব্যের জন্য প্রাক্তন সেনারা তারা মর্মাহত, তারা আহত, দেশকে রক্ষা করার দীর্ঘদিন কাজ করার পর এই মুহূর্তে তারা অবসরপ্রাপ্ত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে তারা চুপ থাকতে পারেনি। তারা ধর্ণা মঞ্চে নিজেদের কোনো পলিটিক্যাল ছত্রছায়ায় নয়, নিজেরা ধর্ণা মঞ্চে আসার ঠিক করেছিলেন, পারমিশন দেয়নি রাজ্য সরকার, তারা চলে গেছে হাইকোর্টে। এই সোমবার হাইকোর্টে শুনানি রয়েছে, শুনানির পর আবার হাইকোর্ট থেকে তাদেরকে অনুমতি এনে তাদেরকে ধর্নায় বসতে হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার সেনারাও রাস্তায় নেমে গেল। বুঝতে পারছেন? ওই যে এই কারণে আপনাদের সামনে মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যটি দিয়ে আমি শুরু করলাম, যে যেখানেই দেখবেন শুধু আমাদের নিন্দা করা হচ্ছে। আপনাদের নিন্দা করে ভারতের সেনাবাহিনী যদি তাদের একটা অংশ যদি আপনাদের বিরাগ ভজন হয়ে যায়, তাহলে আপনাদের থাকলোটা কি? 26,000 চাকরি চুরি, জেল যাত্রা নেতামন্ত্রীদের, মিথ্যে প্রতিশ্রুতি, কেন্দ্রীয় টাকা লুটপাট, ভোটের সময় লুটতরাজ, মানুষ খুন, ছাপ্পা ভোট, এরপরে আর রইলটা কি বলুন?
এরপরে একটা সরকারের আর থাকেটা কি? এই জায়গায় আমি আপনাদের সামনে একটা বক্তব্য শোনাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য, যে বক্তব্যটি নিয়ে অত্যন্ত হৈহট্টগোল হচ্ছে। সেটা হচ্ছে বিধানসভার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা বিধানসভার মেম্বার না হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে চোর শব্দটি ব্যবহার করেছেন। আবার কিছুক্ষণ পরে বুঝতে পেরেছেন যে এর অভিঘাত অন্য হতে পারে, প্রমাণ ছাড়া কারুর বিরুদ্ধে তো কোনো কথা বলা উচিত নয়। পরে বলছে না, নরেন্দ্র মোদীকে কেউ চোর বলো না, অমিত শাহকে কেউ চোর বলো না। আমি বুঝতে পারছি না, ভোট যত এগিয়ে আসছে ততই কি এই মুখের আগল আলগা হয়ে যাচ্ছে এখন থেকেই? মুখ্যমন্ত্রীর পরপর দুটি বক্তব্য শুনুন। মোদী চোর আপনাদের মুখে বলা শোভা পায় না। আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসাবে সম্মান দিই, তাই মোদী চোর বলি না, মোদী চোর বলি না আমরা। আপনারা মোদী চোর বলছেন, মোদী আপনাদের প্রাইম মিনিস্টার। শুনলেন? ভাবুন, দেশের প্রধানমন্ত্রীকে এইরকম ভাবে কুৎসিত ভাবে একটা মারাত্মক অভিযোগ আনা হচ্ছে। শুধু তাই নয়, তিনি কি করেছে জানেন? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আরো কি কাণ্ড করেছে জানেন? বিধানসভার মধ্যে তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে তিনি বলছেন কখনো আমেরিকার পায়ে পড়ছে, কখনো রাশিয়ার পায়ে পড়ছে, কখনো চীনের পায়ে পড়ছে, কখনো ইসরায়েলের পায়ে পড়ছে। ভারতের প্রধানমন্ত্রী, যিনি কিন্তু নরেন্দ্র মোদী নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক আক্রমণের জন্য বিদেশ দপ্তরের এই ঘটনাটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে রাজনীতির আঙিনায় নিয়ে আসা উচিত নয়। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ভারতকে ছোট হয়ে যাওয়ার মতো কথা বললেন। শুনুন মুখ্যমন্ত্রী কি বললেন, যে ভারত নাকি সবার পায়ে পড়ছে, অন্যান্য দেশের প্রধানমন্ত্রী মানেই তো ভারত, সবার পায়ে নাকি পড়েছে মুখ্যমন্ত্রীর মতে। শুনুন। রাশিয়ার পায়ে পড়ছে, কখনো চায়নার পায়ে পড়ছে, কখনো আমেরিকার পায়ে পড়ছে, কখনো ইসরায়েলের পায়ে পড়ছে, কখনো চীনের পায়ে পড়ছে, সবার পায়ে পড়ছে। সবার পায়ে মাথা ঢেকে ঢেকে দেশটার সম্মান বিকিয়ে দিয়েছে, দেশটার মর্যাদা বিকিয়ে দিয়েছে, দেশটাকে বিক্রি করে দিচ্ছে। শুনলেন? এই যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে তার ভাষা হয়, প্রথম কথা হচ্ছে এটা তার এখতিয়ারের বাইরে। মানে বৈদেশিক নীতি নিয়ে কথা বলার এখতিয়ার মুখ্যমন্ত্রী রয়েছে বিধানসভায় বলে আমার তো যেটুকু নলেজ আছে তাতে মনে হয় না। মুখ্যমন্ত্রী এই ভাষা বলতেই পারেন না। কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মধ্যে তিনি কিছুই জানি না তিনি কতটা খবর রাখছেন। আজকে ভারতের এই মানে দুরন্ত চাল, ডোনাল্ড ট্রাম্পের 50% এর কাছে মাথা নত না করে কিভাবে আরো রাস্তা বের করে নেওয়া যায়। আজকে ডোনাল্ড ট্রাম্প আক্ষেপ করে কি বলছে জানেন? ডোনাল্ড ট্রাম্প বলছে ভারত আর রাশিয়াকে চীনের অন্ধকারে হারিয়ে ফেললাম। বুঝতে পারছেন? ডোনাল্ড ট্রাম্প নিজে স্বীকার করছে যে তার ভুল হয়েছে। আমেরিকার কোর্ট বলছে যে ডোনাল্ড ট্রাম্পের মানে এইরকম অনৈতিকভাবে কোনো দেশের ওপর শুল্ক চাপিয়ে দেওয়া সেটা অন্যায়, সেটা নিয়েও তাদের সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু সত্ত্বেও কোনো কিছু না দেখে ভারতের প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে বললেন পায়ে পড়ছেন। এটা যদি তাদের রুচি হয় দেশ সম্পর্কে, ভারতের সেনা সম্পর্কে, এই যদি তাদের মতামত হয়, তাহলে এটা কোনো কি রাজনৈতিক দলের পরিচয় হতে পারে? এই প্রশ্নটি আপনাদের কাছে কি আমি করতে পারি, যে এটা কি ভারতের কোনো রাজনৈতিক দলের পরিচয় হতে পারে যারা দেশের সেনাকে নিয়ে বেইজ্জতি কথা বলে, যারা ভারতের প্রধান নরেন্দ্র মোদীকে নিয়ে রাজনৈতিক আক্রমণ করার অধিকার সকলের রয়েছে, কিন্তু যারা ভারতের প্রধানমন্ত্রী শব্দটি উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বৈদেশিক সম্পর্কে কথা বলছেন, পায়ে পড়ছেন, শব্দবন্ধ উল্লেখ করেছেন কিনা আমি জানি না, কিন্তু ওই যে বলার চেষ্টা করছেন এর পায়ে পড়ছে, ওর পায়ে পড়ছে, এটা কি বলা উচিত? আপনাদের কি মনে হয়? দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়, এই কারণে আমি ওই বক্তব্যটা প্রথমেই শোনালাম যে সব জায়গায় আমার নিন্দা হচ্ছে। আপনার নিন্দা হওয়ার, আপনি প্রশংসা সূচক কাজ যদি করে থাকেন তাহলে প্রশংসা পাবেন, আপনি নিন্দা সূচক যদি কাজ করেন তাহলে সেই ইকো হয়ে প্রতিধ্বনি হয়ে আপনার কাছেই ফিরে আসছে। এগুলো কেউ করছে না, এগুলো আপনার নিজেরই ফল, আপনি পাচ্ছেন প্রতিধ্বনি হয়ে। এইখানে আমি আপনাদের সামনে বলবো, এই যে লোকসভা নির্বাচন হয়ে গেল, এই লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি জনসভাতে ভারতের প্রধানমন্ত্রীকে আবার সেই অলি গলি মে চোর হ্যাঁ, নরেন্দ্র মোদী চোর হ্যাঁ, এরকম ভাবে বলে ফেলেছিলেন। এবারে কি করেছে দেখেছেন তো? এবারে শুধু মোদী শব্দটা বলেছে, মোদী চোর, নরেন্দ্র মোদী চোর বলেননি, কিন্তু যাতে করে পরে ডিফেন্ড করা যায়। আমি তো বলিনি,
মোদি নামে তো অন্য কেউ হতে পারে, যদিও সেটা একটা কমিউনিটির ওপর আঘাত করেছেন বলে শুভেন্দু অধিকারী অলরেডি বলেছেন। কিন্তু এই নির্বাচনের সময়, লোকসভা নির্বাচনের সময় অলি গলি মে শোর হ্যাঁ, নরেন্দ্র মোদী চোর হ্যাঁ বলে ফেলেছিলেন। বলে ফেলেই আবার বলছেন না বাবা থাক, ওটা আর বললাম না, ওর কথাটা আমি উইথড্র করে নিলাম। শুনুন, 2024 সালেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই একই শব্দবন্ধ ব্যবহার করেছিলেন, আবার ওই গিলতে হয়েছিল। দেখুন, আজকে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা তাই কাঁদছে আর বলছে অলি গলি মে চোর হ্যায়, নরেন্দ্র মোদী চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়, বিজেপি পার্টি চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়। সরি, প্রাইম মিনিস্টারের নামটা বললাম না, বাংলার ভদ্রতা করে ওটা আমি উইথড্র করে বলছি, অলি গলি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়, বিজেপি লুটেরা হ্যায়। দেখলেন? অর্থাৎ মনের একটা তীব্র বাসনা, ইচ্ছা রয়েছে যে আমাকে কেউ যদি এরকম কিছু বলে তাহলে আমি তাকে সেটা ফিরিয়ে দেব। কিন্তু তার জন্য তো কোনো একটা অভিযোগ থাকতে হবে, অভিযোগকে অন্তত সুপ্রিম কোর্ট, হাইকোর্টের কাছে গিয়ে একটা প্রমাণ করতে হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এর আগে অনেকবার হেনস্থা করার চেষ্টা করেছেন রাহুল গান্ধী। চৌকিদার চোর হ্যাঁ বলেছিলেন, চৌকিদার চোর হ্যাঁ বলে তারপরে তাকে মানে সম্ভবত মানহানির মামলা হয়েছিল, তারপর তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী এটা জানা উচিত যে অভিযোগ, আপনার কাছে অভিযোগ রয়েছে, আপনার কাছে প্রমাণ রয়েছে, আপনি বললেন এই কথাগুলো, ভারতের সেনা 200 সেনা আপনাকে দেখে ছুটে পালিয়ে গেল, আপনার কোনো ক্যামেরাম্যান কেন এই ভিডিও ফুটেজ সামনে আনতে পারলো না? এরপরে যদি ভারতের সেনাবাহিনীর প্রাক্তন সেনারা হাতে ঘা লেগে, ভারত মাতার বীর সন্তান যারা ভারতকে রক্ষা করেছিলেন তারা যদি আপনার বক্তব্যের প্রতিবাদে ধর্নায় বসতে যায়, আপনার পুলিশ এটুকুও পারমিশন দেবেন না। আর বিধানসভার মধ্যে আপনি যখন বলছেন মোদি চোর, অমিত শাহ চোর, তখন আপনার স্পিকার সেটাকে আপনাকে অ্যালাউ করে দিচ্ছে। অথচ সেই স্পিকার আবার পরে বেরিয়ে এসে সাংবাদিকদের, মানে এবিপি আনন্দকে বলছেন যে বিধানসভাটা কোনো রাজনৈতিক মাঠ নয়, এখানে রাজনৈতিক মাঠে যেরকম কাদা ছোড়াছড়ি করা হয় বিধানসভার মধ্যে এগুলো করা যায় না। অথচ সেই বিধানসভার মাননীয় স্পিকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে থামালেন না, যখন কন্টিনিউয়াস মুখ্যমন্ত্রী মোদি চোর বলে স্লোগান দিয়ে যাচ্ছিলেন, থামানোর কোনো চেষ্টা করলেন না। শুনুন কি বলেছেন এই স্পিকার কি বলেছেন। একেবারে এখানে তো দলদার, এখানে তো দুটি, পশ্চিমবঙ্গে এখন দুটি দল, সে পুলিশ বলুন, বুদ্ধিজীবী বলুন, সায়েন্টিস্ট বলুন, ফিল্ম আর্টিস্ট বলুন, আইদার আপনি তৃণমূল কিংবা আপনি নন তৃণমূল, এছাড়া আর তো কিছু নেই। ওই স্পিকারও তার মধ্যেই পড়ে গিয়েছেন। স্পিকারের নিরপেক্ষ হবার কথা ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মোদি চোর স্লোগানটা বলে যাওয়ার জন্য আমি তো অন্তত যেটুকু ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে তার বক্তব্য আমি শুনিনি যে তিনি থামিয়েছেন। শুনুন তিনি কি বলছেন। মন্দির আমরা বলি বিধানসভাকে, কিন্তু সেই মন্দিরের পবিত্রতা রক্ষার দায়িত্ব সবার আছে, যারা এখানকার সদস্য তাদেরও সে দায়িত্ব রয়েছে। আমার মনে হয় তারা আরো বেশি দায়িত্বশীল হবেন। যে কথা রাস্তার মিটিংয়ে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলা যায় সেটা বিধানসভায় বলা যায় না, যে আচরণ রাস্তায় করা যায় সেটা বিধানসভায় করা যায় না। যেমন একটা স্কুলের হেডমাস্টার মশাই, তিনি স্কুল পরিচালনা করেন, বা কলেজের প্রিন্সিপাল, এটাও আমাকে পরিচালনা করার ক্ষেত্রে, কিন্তু ওখানে ছাত্ররা অন্যরকম তাদের দৃষ্টিভঙ্গি। এখানে যারা রয়েছেন তারা তো ছাত্র না, অনেকে রয়েছেন ছাত্র অবস্থা থেকে অনেক বেশি তাদের বয়স হয়ে গেছে, তো তাদেরও এটা বোঝা উচিত, এবং আমি আশা করি আগামী দিন তারা এটা নিশ্চয়ই উপলব্ধি করবে। আপনার বয়স্ক ছাত্রদের নিয়ে সবচেয়ে বেশি সমস্যা আছে, বয়স্ক ছাত্র তো আছেই, এখানে বয়স্ক ছাত্র প্রচুর আছে, দুষ্টু ছাত্র আছে একদম। স্যার, দুষ্টু ছাত্রদের ক্ষেত্রে আপনার দাওয়াই কি? তো দাওয়াই দিয়েছে কালকে তো দাওয়াই দিয়েছি। শুনলেন, তিনি ঠিকই বলেছেন যে বিধানসভাটা তো আর রাজনীতির, মানে ওই রাস্তার ধারে যে রাজনীতি করা হয় সেটার জায়গা তো বিধানসভা না। কিন্তু আপনি আপনার দলের বিধায়কদের সেটা বলার ক্ষমতা রাখেন মাননীয় স্পিকার। আমরা তো সবাই লক্ষ্য করছি, বাইরে থেকে তো আমরা লক্ষ্য করছি, আপনি শুভেন্দু অধিকারী সাসপেন্ড করে দিলেন, আপনি 5 জন বিধায়ককে সাসপেন্ড করে দিলেন, অথচ আপনার দলের সাংসদদের যখন সাসপেন্ড করা হয় তখন আকাশ বাতাস কাঁপিয়ে দেন। আপনারা কাগজ ছুঁড়ে মারেন। অমিত শাহ যখন বিল পাস করছেন, কি বিল পাস করছে যেন ভয়ানক কিছু বিল, যে কোনো মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী 30 দিন, যদি 30 দিন বোধহয় জেলে থাকলে তাহলে তাকে সেই পদ ত্যাগ করতে হবে। এর জন্য এত রাগ আপনাদের। যে কোনো ভালো বিল আনলে আপনাদের গাত্র জ্বালা। সাধারণ মানুষের সমর্থন তো থাকবেই, যারা ভালো বিল আনছে, যারা দেশের উন্নতি করার চেষ্টা করছে, সাধারণ মানুষ খালি চোখে দেখছে। আপনি মুখে কি বলছেন, বাংলা বাঙালি অস্মিতা,
তা নিয়ে কিছু হয় না। আপনার মুখের ভাষা পরিচয় যে আপনি বাংলা বাঙালি অস্মিতা রাখার জন্য আপনি কি ভাষা প্রয়োগ করছেন, এটাতেই আপনার পরিচয় পাওয়া যাচ্ছে। আপনি কতটা বাংলাকে দরদি হিসাবে দেখছেন, বাংলাকে কতটা রক্ষা করার কাজ করছেন, এটা আপনার ভাষা আপনাকে পরিচয় দিয়ে দিচ্ছে। আপনি একদিকে ভারতের প্রধানমন্ত্রীকে চোর বলবেন, রাহু বলেছিলেন, মোদি রাহু হাটাও এই শব্দবন্ধ বলেছিলেন, আমার কাছে ভিডিও রয়েছে 2024 ইলেকশনের সময়। এছাড়া দৈত্য দানব থেকে শুরু করে আর কি ভাষা রয়েছে আমি জানি না। এরপরে তো শুধু গালির দিকে চলে যেতে হবে, এরপরে তো নেক্সট স্টেপ হচ্ছে গালি দেওয়া। তা এরপরে তো যারা এসব করে তাদের কাছে তো আর বাংলা বাঙালির অস্মিতার অন্তত পশ্চিমবঙ্গের মানুষ শুনবে না, তার কারণ তারা এই সমস্ত শব্দবন্ধ ব্যবহার করে না। আপনাদের মন্তব্য লিখে জানাবেন। এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা চলে এসেছি, ভারতের সেনাবাহিনীর প্রাক্তন সেনাবাহিনীকেও রাস্তায় নামতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। দেখুন, মোটামুটি সব সমাজকে মুখ্যমন্ত্রী নামিয়ে দিয়েছেন, ডাক্তারদের রাস্তায় নামিয়ে দিয়েছেন, টিচারদের রাস্তায় নামিয়ে দিয়েছেন, এবার প্রাক্তন সেনারাও রাস্তায় নামছেন। সাধারণ মানুষ তো রাস্তায় অনেক আগেই নেমে পড়েছেন, শুধুমাত্র ঘুমাচ্ছেন একমাত্র বুদ্ধিজীবীরা আনন্দে নিশ্চিন্তে। সেই ঘুমানোর ব্যবস্থা বন্দোবস্তটি মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, যখন ক্ষমতায় এসেছিলেন তখন থেকেই তাদেরকে ঘুমানোর বন্দোবস্তটি করে দিয়েছেন। সেই যে ঘুমিয়ে গেছে 2011 সালে, এখনো কিন্তু তারা ওঠেনি। তারা উঠবে, তারা জাগবে, তারা উঠবে, কিন্তু এই সরকারের পতনের পর বড় বড় কথা বলে উঠবে। আমরা বলতে পারিনি, আমাদের উপর চাপ ছিল, আমাদের থ্রেট দেওয়া হতো, হয়তো বলবেন, হয়তো আমি জানি না কি বলবেন। দেখবেন এরা কিন্তু ঘুম ভাঙবে, এদের আবার অন্য একটা রাজনৈতিক দল অন্য ডালে বসার জন্য ঘুম ভাঙবে, কিন্তু সেদিন আমাদের সতর্ক থাকতে হবে। যারা আজকে পশ্চিমবঙ্গের দুর্গতির দিনে পাশে দাঁড়ালেন না, এরা কোনোদিন বুদ্ধিজীবী হিসেবে হতে পারে না, এদের বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না। আপনাদের মন্তব্য লিখে জানাবেন, সমর্থন করছেন নাকি বিপরীত মন্তব্য আছে আপনাদের, অবশ্যই লিখে জানাবেন আজকের এই পর্বে। এখনকার মতো এখানেই।